1939 থেকে 1945 সাল সারা বিশ্ব জুড়ে চলছিল এক সংঘাত, যাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে জানি। এই সংঘাত জাপানকে গভীরভাবে প্রভাবিত করেছিল। অক্ষশক্তির অংশ হিসেবে জাপান অর্থনৈতিক কষ্ট, জীবনহানি এবং উল্লেখযোগ্য সামাজিক পরিবর্তন সহ বিধ্বংসী পরিণতির সম্মুখীন হয়েছিল। সেই সময়কালেরই একজন বীর সৈনিকের গল্প আজ আমরা শুনব, যার নাম হিরো ওনোদা। 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেও 10,000 রাত অর্থাৎ প্রায় 29 বছর ওনোদা ফিলিপিনের জঙ্গলে কাটিয়েছে। তার সত্য জীবন কাহিনী থেকে আমরা জানতে পারব দায়বদ্ধতা, আনুগত্য এবং আত্মবিশ্বাসী হওয়ার শিক্ষা। 2021 সালে মুক্তিপ্রাপ্ত এই জাপানিজ মুভিটি 4টি পুরস্কারের সাথে সাথে জিতে নিয়েছে 20টি নমিনেশনস। তো হ্যালো ফ্রেন্ডস, আমিও ওয়েলকাম টু ওর গপ্প। দিনটা 15ই সেপ্টেম্বর 1974 সাল। একজন জাপানি যুবক ফিলিপিনের লুবাং দ্বীপে এসে থামে। নিজের থাকার জন্য একটা টেন্ট টানিয়ে সে জাপানের একটা পতাকা লাগিয়ে দেয়। পাশে থাকা একটি গাছে তার রেডিওটা ঝুলিয়ে চালিয়ে দেয় একটি গান, যেটা ছিল জাপানি মিলিটারিদের গান। সেই গান চালিয়ে সে যেন কারোর জন্য একটা অপেক্ষা করতে থাকে। এদিকে জঙ্গলের গভীরে ভাসতে ভাসতে চলে যায় সেই গান। দেখানো হয় জঙ্গলের গভীরে থাকা সেই বীর সৈনিক ওনোদাকে, যে কারো এক কবরে এসে তাতে ফুল দিচ্ছে। সেই কবরে ফুল দেওয়ার সাথে সাথেই ওনোদার চিন্তায় আমরাও চলে যাই সেই অতীতে। 1944 সাল। মদ্যপ অবস্থায় ওনোদা একটি ঘরে পড়ে রয়েছে। সে পাইলট হতে চেয়েছিল, কিন্তু মাথা ঘোরানোর সমস্যার জন্য সেটা সে করতে পারল না। এমনকি শিপ ক্যাপ্টেন হওয়ার চেষ্টাতেও সে ব্যর্থ হয়েছে। কর্মজীবনে এরকম ব্যর্থতার জন্য সে প্রচণ্ড ভেঙে পড়েছিল। মানসিক বিপর্যস্ততার এমন সময়ে তার সাথেই প্রথম দেখা হয় মেজর তানিগুচি ইয়োশিমির। মেজর বলে, ওনোদার এই ব্যর্থতার কারণ হলো সে মরতে চায় না, আর নিজের প্রতি গর্বিত হওয়ার তার কাছে আরও অনেক উপায় রয়েছে। এর ঠিক 3 মাস পর ওনোদা তার বাবার সাথে দেখা করে। এখন সে মদ্যপান ছেড়ে দিয়েছে। কাজের সূত্রে কোথায় যাবে, কি করবে, কিছুই সে তার বাবাকে সঠিকভাবে জানায় না। ওনোদার বাবা জানায় ওর দাদার জেনারেলের সাথে খুব ভালো সম্পর্ক, সে তাকে এক্ষেত্রে সাহায্য করতে পারে। কিন্তু ওনোদা সে সাহায্য প্রত্যাখ্যান করে। ওনোদার বাবা আর কোনো কথা বলে না। ওর হাতে একটা অস্ত্র তুলে দিয়ে বলে, যদি তুমি শত্রুর হাতে পড়ো তবে এটা দিয়েই নিজের প্রাণটা শেষ করে দিও। ওনোদা বেরিয়ে পড়ে নিজের যাত্রায়। বিকেল 4:30টায় সে গিয়ে পৌঁছায় লুবাং দ্বীপে। ক্যাপ্টেন হায়াকাওয়া পোর্ট থেকে ওনোদাকে সাথে নিয়ে পৌঁছায় তাদের ক্যান্টনমেন্টে। ওনোদা তাদের রণকৌশল আলোচনা করতে শুরু করে, কিন্তু ক্যাপ্টেন হায়াকাওয়া তাকে মাঝপথেই থামিয়ে বাকি সৈনিকদের চলে যেতে বলে। তারা সরাসরি ওনোদার কমান্ড মানতে অস্বীকার করে। ওনোদা জানায় রণকৌশল পাল্টানোর অর্ডার তার কাছে রয়েছে। এখন একটি নতুন পদ্ধতি তাদের অবলম্বন করতে হবে, যা হলো গরিলা যুদ্ধ। কিন্তু তার কোনো কথাই কেউ মানতে চায় না। ওখানেই উপস্থিত লেফটেন্যান্ট শিহরু বরঞ্চ তাকে অনভিজ্ঞ আখ্যা দিয়ে বলে, এইভাবে শত্রুদের হারানো সম্ভব না। যখন প্রয়োজন পড়বে তাদের সৈনিকরা নিশ্চয়ই ব্যবস্থা নেবে। ওনোদা সেখান থেকে বেরিয়ে যায়। সে কিছু সৈনিকের সাহায্য নিয়ে ক্যান্টনমেন্ট থেকে খাদ্য এবং গোলাবারুদ একটি গুহায় সরিয়ে দেয়। অতিরিক্ত পরিশ্রমের ফলে সৈনিকরা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই আজকের রাতটা গুহাতেই বিশ্রাম নিয়ে কাটাতে চেয়েছিল। কিন্তু ওনোদা সে কাউকে বিশ্রাম নিতে দেয় না। অর্ডার দিয়ে দেয় আজই তাদেরকে বেরোতে হবে। সৈনিকদের নিয়ে ওনোদা ক্যান্টনমেন্টে ফিরতেই ক্যাপ্টেন হায়াকাওয়া তার ওপর চেঁচামেচি করতে শুরু করে। তাকে কিছু না জানিয়ে তার সৈনিকদের কাজ করিয়ে এভাবে ক্লান্ত করায় সে খুবই ক্ষুব্ধ। কিন্তু এখনও কাজ শেষ হয়নি। শত্রুদের হাত থেকে তাদের এয়ারফিল্ডটাকে বাঁচাতে হবে। এই জন্য ওনোদা অন্য সৈনিকদের খোঁজ করতে এগিয়ে যায়। তখনই হঠাৎ ক্যাপ্টেন হায়াকাওয়া অসুস্থ হয়ে পড়ে। ইতিমধ্যেই লুবাংয়ের মেয়রও সেখানে আসে। সে অভিযোগ জানায় এখানকার সৈনিকরা তাদের খাবার চুরি করেছে। কিন্তু ক্ষমা চাওয়া তো দূরের কথা, ক্যাপ্টেন হায়াকাওয়া আরও চিৎকার করতে থাকে। তার শারীরিক অবস্থার এরকম অবনতি দেখে ওনোদা বারবার অনুরোধ করতে থাকে তার হাতে কমান্ডটাকে হস্তান্তর করে দিতে, কিন্তু ক্যাপ্টেন কোনো মতেই রাজি হয় না। ততক্ষণে আমেরিকান সৈন্যরা ফিলিপিনের তিলিকে আক্রমণ করেছে। এসব দেখে ওনোদা সবাইকে অন্য ক্যান্টনমেন্টে শিফট করার কথা বলতেই যাবে, কিন্তু সেই সময়ই ক্যাপ্টেনের ঘরটা ব্লাস্ট করে, আর সাথে সাথেই সে মারা যায়। ওনোদা বাকি সৈন্যদেরকে নিয়ে সাথে সাথেই বেরিয়ে পড়ে অপর একটি ক্যাম্পের উদ্দেশ্যে। পৌঁছে দেখতে পায় লেফটেন্যান্ট শিহরু একাই বসে আছে।
তার সেনাবাহিনী, জাহাজ, গোলাবারুদ সবকিছুই শত্রুদের কবলে পড়েছে। সে জলে ঝাঁপ দিয়ে তার প্রাণটা বাঁচিয়ে এখানে এসেছে। শত্রুর হাতে সমস্ত সৈনিক মারা গেছে। এখানে টেন্টের মধ্যে শুধু কয়েকজন রোগাক্রান্ত সৈনিকরা পড়ে রয়েছে। অনুদা তাদেরকেও সাথে করে নিয়ে যেতে চায়, কিন্তু তাদের মধ্যেই একজন বলে ওঠে তারা আর বাঁচবে না, তাই এখানেই সে তার প্রাণটা দিয়ে দেবে। অনুদা তাদেরকে কিছুতেই ছেড়ে যেতে চায় না। তখন ওই লোক তার গায়ে থাকা কম্বল সরিয়ে দেখায় তাদের অবস্থা খুবই ভয়াবহ, তারা আর কিছুদিনের মধ্যেই মারা যাবে। এই দেখে অনুদা তাদেরকে আর জোর করে না। ওই সৈনিক জানায় তারা এখানেই তাদের দেশের জন্য প্রাণ ত্যাগ করতে চায়। এই কথা শুনেই অনুদা তাদের হাতে তুলে দেয় একটি বোমা। সৈন্যটি বলে শত্রুর হানা পড়লেই সে নিজের সাথে সাথে তাদের প্রাণটাকেও নিয়ে নেবে। সবাইকে সাথে নিয়ে অনুদা সেই গুহায় পৌঁছায় যেখানে তাদের গোলা বারুদ আর খাবার মজুত করা আছে। বেশিরভাগ সৈনিক প্রায় 2 দিনের বেশি না খেয়ে রয়েছে, তাই খাবার নিয়েই একে অপরের মধ্যে এদের ঝগড়া লেগে যায়। অনুদা তাদেরকে থামায়, কিন্তু একসাথে থাকলে এরকম সমস্যা চলতেই থাকবে। সেই কথা বুঝতে পেরেই লেফটেন্যান্ট শিহরু তাদেরকে 2টি দলে ভাগ করে দেওয়ার প্রস্তাব রাখে। লেফটেন্যান্ট শিহরুর অবস্থা ভালো না, সে আর যুদ্ধের জন্য উপযোগীও নয়, তাই অনুদা তার কথা মেনে নেয়। নিজের দলে কাজুকো, শিমাদা, আকাৎসু এবং আরও 3 জন তুলনামূলক শক্তিমানদেরকে বেছে নেয় অনুদা। বাকি সৈন্য এবং কিছু খাবার সাথে নিয়ে লেফটেন্যান্ট শিহরু বেরিয়ে যায়। অনুদা তার দলের সদস্যদেরকে বলে, তোমাদেরকে আমি বেছে নিয়েছি তার একটাই কারণ, তোমরা এখনো পুরুষের মতো দাঁড়িয়ে আছো, আর জাপানি সৈনিকরা তাদের পেটের ইশারায় চলে না। কিন্তু পরের দিন 3 জন সৈনিক তার দল থেকে পালিয়ে যায়। তাদের খোঁজার পেছনে সময় নষ্ট না করে অনুদা রণকৌশল আলোচনা করতে শুরু করে। পরদিন সকালে শিমাদা জঙ্গল থেকে একটা বড় কাঁঠাল নিয়ে আসে। আকাৎসু পুরোটা ধরেই খাওয়া শুরু করতে গেলে শিমাদা তাকে বাধা দিয়ে বলে, এই সাদা অংশে বিষ আছে, তাই এটা বাদ দিয়ে বাকিটা খেতে হবে। তারা অপর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এমন সময় মাঝপথে একটি কাঁঠাল গাছের তলায় দেখতে পায় যারা পালিয়েছিল সেই 3 জন মৃত অবস্থায় পড়ে রয়েছে। আসলে ওই 3 জন খিদের জ্বালায় কাঁঠালের ওই সাদা অংশটাও খেয়ে ফেলেছিল, আর এই কারণেই তাদের মৃত্যু হয়েছে। ক্যান্টনমেন্টে পৌঁছে তারা দেখতে পায় সেখানে বিধ্বস্ত অবস্থা। শত্রুর আক্রমণে এখানে সব ওলটপালট হয়ে রয়েছে। জাপানি সৈনিকদের ওপর হওয়া অত্যাচারের কিছু চিহ্নও তাদের চোখে পড়ে। হঠাৎই 2 জন স্থানীয় ব্যক্তি এসে তাদের বলতে থাকে যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু সাথে সাথেই পেছন থেকে একজন গুলি চালায়। পাল্টা আক্রমণে ওরাও গুলি চালাতে শুরু করে, আর অপরপক্ষে থাকা 3 জন শত্রু মারা যায়। কিন্তু তাদের মারার পরেও শিমাদা আর আকাৎসুর মনে সংশয় জাগে। যুদ্ধ যে শেষ হয়ে গেছে এই কথাটা তাদের কানেও গেছে, তাই তারা যে আদৌ কার বিরুদ্ধে লড়াই করছে এটাই তারা বুঝতে পারছে না। অনুদা বলে গুলিটা প্রথম তাদের তরফ থেকেই এসেছিল। শত্রু ফিলিপিন বা আমেরিকান যেই হোক না কেন, তাদের লড়াই চালিয়েই যেতে হবে। সে একটা মিশন নিয়ে এখানে এসেছে, আর তাকে এই মিশনটা পূরণ করতেই হবে। অনুদা তার সদস্যদের জানায় বাকি সৈনিকদের মতো সাধারণভাবে তার ট্রেনিং হয়নি, আর এখান থেকে আবারও শুরু হয়ে যায় এক ফ্ল্যাশব্যাক। ফতুমাটায় মেজর তানেগুচি ইয়োশিমির অধীনে তাদের বিশেষ মিশনের জন্য তৈরি করা হয়েছে। এই সৈনিকদের বারবার শিক্ষা দেওয়া হয়েছে যাই হোক না কেন, যে করেই হোক বেঁচে থাকতে হবে। 3 বছর হোক বা 5 বছর, জাপানি মিলিটারি তাদেরকে অবশ্যই ফিরিয়ে নিতে আসবে, আর এর জন্য কোনো পুরস্কারের আশা যেন তারা না রাখে। তাদের কাজের সততা ও মহিমাই হবে তাদের প্রকৃত পুরস্কার। তার মতে আর বাকি সৈনিকদেরকে প্যাসিফিক আইল্যান্ডগুলোতে নিয়োগ করা হয়েছে। অনুদাকে লুবাং দ্বীপে পাঠানো হয়েছে শত্রুদেরকে প্রতিরোধ করে দ্বীপে আধিপত্য বজায় রাখতে। এই কারণেই সে পর্যাপ্ত পরিমাণ গোলাবারুদ নিজের কাছেই মজুদ রেখেছে। অনুদা বলে যদি আমেরিকা লুবাং দ্বীপ ছেড়ে দিয়ে থাকে তবে তা আমাদেরই দখলে, আর যে তাদের এই লুবাং দ্বীপটা দখল করার বিরুদ্ধে দাঁড়াবে তারাই হবে তাদের শত্রু। অনুদা তার এই মিশনে পাশে থাকার জন্য কাউকে জোর করে না, বরং সে প্রস্তাব রাখে যদি কেউ চলে যেতে চায় সে যেতে পারে, কিন্তু তারা সবাই অনুদাকে অনুসরণ করার আশ্বাস দেয়। রাতে ঘুমানোর আগে আকাৎসু অনুদাকে বলে এই প্রথমবার সে কোনো শত্রুকে মারল। অনুদা জানায় তার জীবনেরও এটা প্রথম এনকাউন্টার। পরের দিন সকালে কাজুকোকে সাথে নিয়ে অনুদা ফিলিপিনের বিভিন্ন অঞ্চলে বেরিয়ে পড়ে। হাতে একটা ম্যাপ নিয়ে নিজেদের ইচ্ছা মতো এক একটা জায়গার নাম রাখতে শুরু করে। নিজেদের আস্তানায় ফিরে অনুদা বাকিদের এটা বোঝাতে থাকে যে কিভাবে ওরা লুবাং দ্বীপের ওপর আধিপত্য বিস্তার করতে পারে।
আলোচনার শেষে যখন ওনোদা জিজ্ঞেস করে তাদের কোনো প্রশ্ন আছে কিনা, তখন আকাৎসু জানতে চায় এই অবশিষ্ট খাবারে তাদের কতদিন চলবে। এই কথা শোনা মাত্রই কাজুকো আকাৎসুকে চেপে ধরে। সে জানতো আকাৎসু খাবার চুরি করেছে, আর আজ সেই কথাটা সবার সামনে ফাঁস হয়ে যায়। কিন্তু তবুও সবাই সেই ঘটনাকে উপেক্ষা করে। সেই ঘটনাকে উপেক্ষা করে এগিয়ে যায় তাদের মিশনে। অন্যান্য জাপানি সৈনিকদের বার্তা পাঠানোর জন্য তারা পরিকল্পনা করে। ফিলিপিনের বিভিন্ন অঞ্চলে আগুন লাগিয়ে তারা বার্তা পাঠাবে। স্থানীয়দেরকে গুলির শব্দে ভয় দেখিয়ে তাড়িয়ে নিকটবর্তী একটি ধান খেতে তারা আগুন লাগিয়ে দেয়। সবাই এই জীবনের সাথে কিছুটা হলেও নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আকাৎসুর পক্ষে এই কষ্টের জীবন সহ্য করা খুবই দুষ্কর হয়ে উঠছে। সে এটাই বুঝতে পারছে না যে আদৌ কোন শত্রুর বিরুদ্ধে তারা লড়াই করছে। শিমাদা আকাৎসুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, তবে পরের দিন সকালে দেখা যায় কোনো অস্ত্র ছাড়াই আকাৎসু চলে গেছে। শিমাদা বারবার বলতে থাকে আকাৎসু তিলিকের উদ্দেশ্যেই গেছে, তাই তাকে বাঁচাতে শিমাদা তখনই বেরিয়ে পড়তে চায়। কিন্তু কাজুকো বলে কোনো অস্ত্র ছাড়া বেরিয়েছে যখন, সে নিশ্চয়ই স্যারেন্ডার করার উদ্দেশ্যে রওনা দিয়েছে। দ্বিমত যখনই হয়েছে তখনই ওদের দুজনের মাঝে ঝগড়ার উদ্রেক হয়। ওদেরকে থামিয়ে দিয়ে ওনোদা নিজেই বেরিয়ে পড়ে আকাৎসুকে খুঁজতে। হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায়। তখন সমস্ত ঝগড়া ভুলে শিমাদা আর কাজুকো একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজে লেগে পড়ে। তারা নিজেদের জন্য একটি ছাউনি বানাতে থাকে। এদিকে বৃষ্টির মধ্যে প্রায় অচৈতন্য অবস্থায় আকাৎসু একটি গাছের তলায় পড়ে আছে। ওনোদা তাকে সেখান থেকে তুলে আনে। আকাৎসু চোখ খুলে দেখতে পায় সে একটি সুন্দর ছাউনির নিচে শুয়ে রয়েছে, যেখানে কাজুকো, শিমাদা, ওনোদা একে অপরের জন্য কাজ করছে। আজ আকাৎসুর জন্মদিন। সবাই ওকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। আকাৎসু বুঝতে পারে এভাবে স্বার্থপরের মতো পালিয়ে যাওয়াটা তার একেবারেই উচিত হয়নি। সে মাথা নত করে ওনোদার কাছে ক্ষমা চায়। আর এভাবেই আরও অনেকগুলো দিন পার হয়ে যায়। বৃষ্টি অবশেষে থেমেছে, তাই তাদেরকে আজই এই আস্তানা ছেড়ে অন্য জায়গায় যেতে হবে। যাওয়ার পথে শিমাদা বলে বহুদিন ঠিকঠাক খাওয়া দাওয়া না করে তাদের দেহ দুর্বল হয়ে পড়েছে, তাই তাদের মাংসের প্রয়োজন। এই নিয়ে কাজুকোর সাথে ওর বচসা লাগে। এইবার শুধু মুখের কথায় ঝগড়া আটকে থাকে না, তাদের মধ্যে হাতাহাতিও শুরু হয়ে যায়। কাজুকো শিমাদাকে অনবরত মারতে থাকে। আজ তাদেরকে ওনোদা বাধা দেয় না। ওরা একা একাই থামলে ওনোদা ম্যাপ দেখে খুঁজে বের করে গ্রামের ঠিক কোন জায়গাটায় মাংসের খোঁজ পাওয়া যেতে পারে। শিমাদা তখন ওই পরিবারের কাছ থেকে পাওয়া 2 বছর পুরনো একটা চিঠি আর ছবির দিকে তাকিয়ে চুপ করে বসে থাকে। এরপর ওরা একসাথে শিকারে যায়। শিমাদার বন্দুকের সঠিক নিশানায় এক গুলিতেই গরুটা মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথেই গ্রামের কিছু লোকজন তাদের দিকে গুলি ছুড়তে শুরু করে, আর এবার এরাও পাল্টা গুলি চালাতে শুরু করে। এর মধ্যেই গ্রামের একজনের গুলি এসে লাগে শিমাদার মাথায়, আর কিছুক্ষণের মধ্যেই শিমাদার মৃত্যু হয়। ওকে কবর দিয়ে গ্রামের যে ছেলেটি এই গুলিটা চালিয়েছিল তাকে তারা নির্মমভাবে মেরে ফেলে। শিমাদার মৃত্যু আকাৎসুকে খুব গভীরভাবে আঘাত করে। আকাৎসু এটাও বুঝতে পারে তাদের এইভাবে জীবন কাটানোর কোনো মানেই হয় না, তাই ওই রাতে সে আবার চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওনোদা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও কোনো বাধা না মেনেই আকাৎসু নিজের পথের দিকে এগিয়ে যায়। এখন তারা অবশিষ্ট রইল 2 জন, কাজুকো আর ওনোদা। এভাবেই দেখতে দেখতে তারা দুজন মিলে আরও 5 বছর কাটিয়ে দেয়। আজ 1901 জানুয়ারি। কাজুকো আর ওনোদা একসাথে নতুন বছরের শুভকামনার প্রার্থনা করে সকালের খাবার সেরে নেয়। কিন্তু বছরের প্রথম দিনটাও তাদের খুব একটা ভালো কাটে না। খাওয়া দাওয়া সারতে না সারতেই আবার বৃষ্টি চলে আসে। পরদিন সকালে হঠাৎ জঙ্গলের মধ্যে থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায় তারা। সেই আওয়াজের উদ্দেশ্যেই দুজন এগিয়ে গেলে দূর থেকে দেখতে পায় আকাৎসু মাইকে চিৎকার করে তাদেরকে বাইরে বেরিয়ে আসার জন্য বলছে। ওনোদার দাদাও মাইকে এসে বলে সে যেন অস্ত্র ছেড়ে রেখে বাইরে বেরিয়ে আসে। এমনকি ওনোদার বাবাও মাইকে এসে তাকে বাইরে আসতে বলে, আর তার জন্য লেখা কবিতাটাও পড়ে শোনায় তাকে। এত বছর পর ওনোদা তার বাবা দাদার কথা শুনতে পেল, কিন্তু ওনোদা ভেবে নেয় হয়তো এটা বিরোধীদের চাল। তারা আকাৎসুকে দিয়ে বলিয়ে তাদেরকে এই জঙ্গল থেকে বের করে আনতে চায়, আর এই জন্যই হাজার কষ্ট হলেও ওনোদা সারেন্ডার করে না। কাজুকো একইভাবে ওনোদার পাশে থাকে। রাত হতেই যখন সেখান থেকে লোকজন ফাঁকা হয়ে যায় তখন তারা দুজন সেই জায়গা থেকে কিছু ম্যাগাজিন আর একটা রেডিও তুলে আনে। নিজেদের আস্তানায় এসে ওনোদার চোখে তার বাবার একটা ছবি পড়ে। সেই ছবিতে তার বাবা ব্লেজার ট্রাউজার পরে রয়েছে, যা সে এর আগে কোনোদিনই পরেনি।
ম্যাগাজিন, পেপার, কোথাও যুদ্ধের কোনো সংবাদ নেই। আসলে যুদ্ধ তো শেষ হয়ে 5 বছর পার হয়ে গেছে। এখন জাপান আস্তে আস্তে পুনরায় এগিয়ে যাচ্ছে। 5 বছরে বহু জিনিস পাল্টে গেছে। এমন অনেক জিনিসই হয়েছে যার নামও হয়তো ওনোদারা শোনেনি। এমনকি পুলিশ ফোর্স, আর্মি ফোর্সের বিভিন্ন নাম হয়েছে যা তাদের কাছে একেবারেই অচেনা। কিন্তু এসব কথা ওনোদা মানতে একদমই নারাজ। তার বক্তব্য অনুযায়ী সবকিছুই নকল। তাদেরকে সারেন্ডার করানোর জন্যই এই সব কিছু ছাপানো হয়েছে। এই সব আলোচনার পর ওখান থেকে পাওয়া রেডিওটা শুনতে শুনতেই রাত পার হয়ে যায়। পরদিন সকালে ওনোদা ম্যাপ এঁকে পর্যালোচনা শুরু করে দেয়। পেপারে পাওয়া তথ্য থেকে নিজেদের মতো করে হিসাব করতে থাকে কোন অঞ্চলটা কতটা গুরুত্বপূর্ণ আর কোন অঞ্চলে কি ঘটতে পারে। তারা পেপারে শুধু ইন্দো চায়নার একটি যুদ্ধের কথা পড়েছে। তার সাথে লিঙ্ক করে ওনোদা ঠিক করে নেয় যে তাদের দিকেও যুদ্ধ এগিয়ে আসছে। কাজুকো তার কথায় এক বাক্যে সমর্থন করে। ওনোদা মনে করে যারা এসেছিল তারা আকাতসুকে দিয়ে কথা বলিয়ে তাদেরকে বাইরে বের করে আনার চেষ্টা করছে। ওনোদার বাবা দাদার মতো একজন লোককেও ট্রেনিং দিয়ে এখানে এনেছে। এরকম পরিশ্রমের জন্যই ওনোদা তাদের বেশ ভালোই প্রশংসা করেছে। ওনোদার বাবা তার জন্য যে কবিতাটা বলেছিল তার মধ্যে হয়তো কোনো কোড বা বার্তা লুকিয়ে আছে। আর অবশেষে উদ্ধার করে তাদের ফিলিপিনের দক্ষিণ সমুদ্রের দিকে যেতে হবে। ওরা সমুদ্রের পাড়ে চলে আসে। গুলি চালিয়ে ভয় দেখিয়ে স্থানীয়দেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারা বহুদিন স্নান করেনি। এত সুন্দর জল দেখে আর একটুও সময় নষ্ট না করে কাজুকো সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে জলে। কিছুক্ষণ পর ওনোদাও তাতে যোগদান করে। স্নান সেরে পাড়ে বসে তারা একে অপরের সাথে কথা বলতে থাকে। কাজুকো বলে সে ওনোদাকে বস হিসেবে পেয়ে খুব খুশি। আর ওনোদাও বলে তাকে ছাড়া এতদিন চলা তার পক্ষে একদমই অসম্ভব ছিল। এইভাবে আরো অনেকগুলো বছর কেটে যায়। ওই রেডিওটা তাদের সাথেই আছে। ঝড় জলের রাতে সেই রেডিও চালিয়েই তাদের সময় কাটছিল। কিন্তু রেডিওটা বন্ধ হয়ে যায়। ওরা সাথে সাথেই ব্যাটারির খোঁজে গ্রামে চলে যায়। আর একটা বাড়িতে ঢুকে এদিক ওদিক খুঁজে একটি ব্যাটারি হাতে পড়তেই সেটা চুরি করে নিয়ে পালিয়ে আসে। আর এখন আবার রেডিও চলতে শুরু করে। রেডিও চালিয়ে তারা আনন্দ করে সেটাকে শুনতে থাকে। তখনই হঠাৎই একটি মেয়ের গলায় হাঁচির শব্দ শোনা যায়। ওনোদা এবং কাজুকোর সাথে সাথে আমরাও অবাক হয়ে যাই। যেখানে তারা লুকিয়ে আছে সেখানে একটি মেয়ে আবার কোথা থেকে এলো। চারপাশ খুঁজে ওরা দেখতে পায় বাইরের কোনো একটি মেয়ে বৃষ্টির মধ্যে বসে আছে। তারা তাকে ভিতরে আশ্রয় দেয়। ওনোদা বুঝতে পারছে না একে নিয়ে সে কি করবে। যতদিন বৃষ্টি হচ্ছে ততদিন এখানেই রাখবে নাকি মেরে ফেলবে। এই দ্বন্দ্বের মধ্যেই প্রথম রাত পার হয়ে যায়। পরদিন সকালে তারা মেয়েটিকে খেতেও দেয়। মেয়েটিকে জিজ্ঞেস করে তার বাড়ি কোথায়, তার নাম কি। এইভাবেই এই দিনটাও পার হয়ে যায়। রাতে কাজুকো পাহারায় বসে আর ওনোদা ঘুমিয়ে পড়ে। এমন সময় কাজুকো মেয়েটিকে ছোঁয়ার চেষ্টা করতেই মেয়েটি জেগে যায়। কাজুকো সাথে সাথে পিছিয়ে আসে। সকাল হতেই মেয়েটি একটি বন্দুক নিয়ে কাজুকোর ওপর গুলি চালিয়ে দেয়। আর কোনো দ্বন্দ্বে না পড়ে ওনোদা মেয়েটিকে মেরে ফেলে। গুলির ক্ষত থেকে কাজুকোর পায়ে ইনফেকশন হয়ে গেছিল। তাই হাঁটতে চলতে না পারায় বেশ কয়েকদিন তাকে এক জায়গাতেই পড়ে থাকতে হচ্ছিল। এভাবে কোনো কাজ না করে বসে থেকে থেকে কাজুকো একেবারেই বিরক্ত হয়ে ওঠে। পায়ের ইনফেকশনটা অনেকটাই সেরে গেছে। তাই আজ কাজুকো তার জামা কাপড়গুলো কাচতে যাওয়ার জন্য জেদ করতে থাকে। কাজ করতে করতেই ওনোদার চোখে পড়ে কাজুকোর বন্দুকটা নেই। ওটা হারানোয় ওনোদা তার উপর খুব রাগারাগি করে। কিছুক্ষণ পরেই কাজুকো ওটা আবার খুঁজে পেয়ে যায়। যখন ওরা এইসব নিয়ে সম্পূর্ণ অন্যমনস্ক তখনই একজন জেলে তাদের উপর আক্রমণ করে। কাজুকো সেখানেই মারা যায়। আর পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে ওনোদাকে সেখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচাতে হয়েছে। ওনোদা আজ সম্পূর্ণ একা। 1945 সালে প্রথম লুবাংয়ে আসার পর থেকেই কাজুকো সব সময় তার পাশে ছিল। নিজের দলে 6 জনকে নিয়ে যাত্রা শুরু করলেও সবাই এক এক করে ছেড়ে চলে গেছে তাকে। শুধুমাত্র যায়নি এই কাজুকো। কাজুকোই ছিল একমাত্র দায়বদ্ধ, অনুগামী এবং অপরপক্ষে একজন বন্ধু হিসেবে তার পাশে থেকেছে। এরপর আরও অনেক দিন কেটে যায়। এখন 1973 সালের সেপ্টেম্বর মাস। ওনোদা এখন আগুন লাগায়, বার্তা পাঠানোর কাজ করে, এই সব কিছুই করছে। লুবাংয়ে কর্মরত কোনো সৈনিকের বলিদান ওনোদা ভোলেনি। জঙ্গলের বিভিন্ন জায়গায় তার সঙ্গীদের বলিদানের স্মৃতি এখনো যেন তার কাছে দগদগে ঘায়ের মতো। আজ যখন সে জঙ্গলের প্রতিটা কোনায় কোনায় তার সঙ্গীদের কবরস্থানে ফুল দিতে আসছিল তখনই হঠাৎ তার কানে ভেসে আসে সেই গান।
গানের সুর লক্ষ্য করে এগোতে এগোতেই ওনোদা সেই যুবকের সামনে গিয়ে দাঁড়ায়। যুবকটি একটুও ঘাবড়ে যায় না, ও যেন এরকম কোনো পরিস্থিতির জন্য অনেক আগে থেকেই প্রস্তুত ছিল, আর এই কারণেই হয়তো বহুদিন ধরে সে অপেক্ষাও করেছিল। ওনোদা সেদিকে এগিয়ে যেতেই যুবক বলে ওঠে সে তার সাথে কথা বলতে চায়। যুদ্ধ 1945 সালেই শেষ হয়ে গেছে, তাই তার জাপানে ফিরে চলা উচিত। ওনোদা তার কাছে জিজ্ঞেস করে এই গানটা সে কোত্থেকে জেনেছে। যুবকটি জানায় আকাৎসু সারেন্ডার করার পর যে যে আর্টিকেল বেরিয়েছে তার সবটাই সে পড়েছে। যুবক ওনোদার কাছে ড্রিঙ্ক আর স্মোকের প্রস্তাব রাখে। জঙ্গলের একটি গাছের তলায় তারা একসাথে বসে। ওনোদার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়ে যুবক ড্রিঙ্কস ভাগ করতে থাকে। ওনোদা ড্রিঙ্ক না করলেও যুবকটি একের পর এক গ্লাস শেষ করে দেয়। যুবকটি আসলে একজন ট্যুরিস্ট। মোট 50টা দেশ তার ঘোরা হয়ে গেছে। তার জেদ ছিল ওয়াইল্ড পান্ডা, লিউটিনেন্ট ওনোদা আর ইউতিও দেখেই ছাড়বে। তাই আজ লিউটিনেন্ট ওনোদার মতো একজন মানুষের সাথে এক জায়গায় বসে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করে। ওনোদা সম্পূর্ণ চুপ করে বসেছিল। যুবকের দেওয়া ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিয়ে ওনোদা যুবককে বলে মেজর তানিগুচি ইয়োশিমিকে এখানে নিয়ে আসো, উনি জানেন কি করতে হবে। এতগুলো বছর, এত লম্বা সময় ধরে ওর সাথে অনেক কিছু ঘটেছে, কিন্তু ওনোদার চোখ দিয়ে কখনো জল পড়তে দেখিনি আমরা। যে কোনো কঠোর পরিস্থিতির মধ্য দিয়েই সে নিজের দৈনন্দিন জীবনটাকে চালিয়ে যাচ্ছে। তবে আজ ওনোদা কান্নায় ভেঙে পড়ে। এত বছরের জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট যেন এই চোখের জলের মধ্য দিয়েই বেরিয়ে আসে। পরদিন ওই যুবকটি ওনোদার সাথে একটি ছবি তোলে আর চলে যাওয়ার আগে বলে যায় 2 সপ্তাহের মধ্যেই সে আবার ফিরে আসবে। মেজর তানিগুচি ইয়োশিমি এখন একটা বুক স্টোর চালায়। তার অনেকটা বয়স হয়েছে, কিন্তু ওই যুবক বিভিন্ন প্রমাণের সাথে সাথে তাকে ওনোদার কথা মনে করানোর চেষ্টা করে। এরপর ওই যুবকের সাথে মেজর তানিগুচি লুবাং দ্বীপে যায়। ওনোদাও সেখানে উপস্থিত হয়। এত বছর ধরে যে অর্ডারের অপেক্ষায় ওনোদা এই জঙ্গলের মধ্যে অপেক্ষা করছিল, অবশেষে সেই অর্ডারটা সে পায়। মেজর তানিগুচি তাকে স্যারেন্ডার করার লিগ্যাল অর্ডার দেয়। 1974 সাল, আজ টানা 29 বছর পর অবশেষে ওনোদার যুদ্ধ শেষ হলো। ফিলিপাইনের এই লুবাং দ্বীপের মাটি থেকে আজ সসম্মানে সে ফিরে যাচ্ছে নিজের দেশে। ওনোদার 29 বছরের আত্মত্যাগ আর আনুগত্যতা সকল নাগরিকের কাছে একটা বিরল দৃষ্টান্ত হয়ে থেকে যাবে। এখানে এই ট্যুরিস্ট যুবকের ভূমিকাও অনস্বীকার্য। হয়তো ও না থাকলে লুবাংয়ের এই জঙ্গলে ওনোদা জীবনের শেষ দিন পর্যন্ত তার যুদ্ধ চালিয়ে যেত। তো এই ছিল আজকের গল্প। শুধু গল্প নয়, একটা সত্য ঘটনা। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।